1876 সালে প্রতিষ্ঠিত ৪৫ একর জমি জুড়ে বিস্তৃত আলিপুর জুওলজিক্যাল গার্ডেন বা কলকাতা চিড়িয়াখানা হল ভারতের প্রাচীনতম ও বৃহত্তম জুওলজিক্যাল পার্ক এবং কলকাতার অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র। 2024-এ এসে চিড়িয়াখানাকে যেভাবে সংস্কার করা হয়েছে তাতে আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। বাচ্চাদের বাবা মা, দাদু ঠাকুমা বা অন্যান্য আত্মীয়ের হাত ধরে একটা আনন্দোজ্জ্বল দিন কাটিয়ে আসতে পারে। চিড়িয়াখানায় আসা পরিযায়ী পাখিরা হয়তো কিছুটা হলেও মুখ ফিরিয়েছে, কিন্তু আমাদের সকলের শৈশবকে একবার উস্কে দিতে আলিপুর চিড়িয়াখানা অতুলনীয়। প্রায় 150 বছর পূর্বে প্রতিষ্ঠিত এই চিড়িয়াখানা আজও নিজের ঐতিহ্য নিয়ে স্বমহিমায় প্রতিষ্ঠিত। এই উপস্থাপনায় আমি আপনাদের জানাবো কিভাবে খুব সহজেই চিড়িয়াখানাতে পৌঁছাতে পারবেন। 2024-এ নতুন কি নিয়ম চালু হয়েছে, টিকিট মূল্য কত, ভিড় এড়ানোর জন্য কিভাবে অনলাইনে টিকিট কাটবেন, এছাড়াও চিড়িয়াখানা খোলা এবং বন্ধের টাইমিংস কী। প্রথমেই জানাই এখানে কিভাবে পৌঁছাবেন। দক্ষিণ কলকাতার একটি বিখ্যাত এলাকা আলিপুরে এটি অবস্থিত। কলকাতার প্রায় কেন্দ্রে অবস্থিত হওয়ায় খুব সহজেই এখানে পৌঁছাতে পারবেন। যদি শিয়ালদার দিক থেকে আসেন তাহলে স্টেশনের বাইরে থেকেই 230 এবং 260 নম্বর বাস সরাসরি চিড়িয়াখানায় আসে এবং শিয়ালদা থেকে দূরত্ব মাত্র 8 কিলোমিটার। আর যদি মেট্রো করে আসেন তাহলে চিড়িয়াখানার কাছাকাছি মেট্রো স্টেশন হলো রবীন্দ্র সদন বা যতীন দাস পার্ক। রবীন্দ্র সদনে নেমে পায়ে হেঁটে মাত্র 7 মিনিটেই পৌঁছে যেতে পারেন চিড়িয়াখানাতে। এছাড়াও যতীন দাস পার্কে নামলেও একই সময় লাগবে। হাওড়া স্টেশন থেকে যারা বাসে করে আসবেন তারা S5 বা S121 এছাড়াও আরও অনেক সরকারি এবং বেসরকারি বাসে করে খুব সহজেই চিড়িয়াখানায় আসতে পারবেন। আর যারা খড়গপুরের দিক থেকে সাউথ ইস্টার্ন রেলওয়ে ধরে আসবেন তাদের সবচেয়ে সুবিধা হবে সাঁতরাগাছি স্টেশনে নেমে সেখান থেকে ধর্মতলাগামী যে কোনো বাসে করে এসে বিদ্যাসাগর সেতু পেরিয়ে হেস্টিংসে নামুন। সাঁতরাগাছি থেকে হেস্টিংসের দূরত্ব 8 কিলোমিটার, সময় লাগবে 20 থেকে 25 মিনিট। সেখান থেকে রাস্তা পেরিয়ে 5 মিনিট হেঁটে এই ব্রিজ পেরিয়ে চলে আসুন চিড়িয়াখানার সামনে। আর চিড়িয়াখানার কাছাকাছি রেল স্টেশন হলো আলিপুর। এছাড়াও প্রাইভেট যে কোনো গাড়িতে করে এখানে আসতে পারেন। আর চিড়িয়াখানার সামনে থেকে রাস্তা পারাপারের জন্য সবসময় এই ফুট ওভারব্রিজটি ব্যবহার করবেন। আলিপুর চিড়িয়াখানা সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে এবং টিকিট কাউন্টারটি সকাল 9টা থেকে বিকাল 4:30 পর্যন্ত খোলা থাকে। মাথাপিছু প্রত্যেকের প্রবেশ মূল্য হচ্ছে 50 টাকা এবং 5 বছরের নিচে বাচ্চার প্রবেশ মূল্য 20 টাকা। চিড়িয়াখানা প্রতি বৃহস্পতিবার বন্ধ থাকে, তবে বৃহস্পতিবার যদি সরকারি ছুটির দিন পড়ে তবে সেদিন এটি খোলা থাকে এবং তার পরবর্তী কর্মদিবসে এটি বন্ধ থাকে এবং এটি 15ই ডিসেম্বর থেকে 31শে জানুয়ারি পর্যন্ত টানা 48 দিন প্রতিদিন খোলা থাকে। আপনারা এখন এই ভিডিওতে চিড়িয়াখানাকে বেশ ফাঁকা ফাঁকা দেখছেন, কারণ আমি বর্ষাকালে গিয়েছিলাম একটু ফাঁকায় ফাঁকায় চিড়িয়াখানার সমস্ত প্রাণীকে দেখব বলে, এবং চিড়িয়াখানার ভিতরে অবস্থিত বিভিন্ন গাছ এই সময় নতুন রূপে সেজে ওঠে, সেটাও একযোগে দেখা হবে। কিন্তু শীতকালে যখন আপনারা আসবেন তখন অবশ্যই অনলাইনে টিকিট কেটে আসবেন, কারণ ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে প্রতিদিন কয়েক হাজার মানুষ আসেন এখানে। তার ফলে 4টি কাউন্টারে টিকিট কাটার জন্য কয়েকশো লোকের লাইন পড়ে এবং গেটে প্রবেশ করার জন্য আলাদাভাবে আরও কয়েকশো লোকের লাইন পড়ে। তাই লাইন এড়ানোর জন্য অবশ্যই অনলাইনে টিকিট কেটে আসবেন। চিড়িয়াখানার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এছাড়া কলকাতা হলুদ ট্যাক্সি অ্যাসোসিয়েশনের অ্যাপ যাত্রী সাথীর মাধ্যমেও ঘরে বসে টিকিট কেটে নিতে পারবেন। আর যদি হেঁটে ঘুরতে না চান তবে এখানে ব্যাটারি চালিত গাড়িরও ব্যবস্থা করা হয়েছে, যা আপনাকে গোটা চিড়িয়াখানায় ঘুরিয়ে দেখাবে। এই গাড়ির ভাড়া পড়বে মাথাপিছু 100 টাকা এবং এর টিকিট কাউন্টার থেকেই পাওয়া যাবে। বয়স্ক বাবা মাদের খুব সহজেই এই গাড়িতে করে গোটা চিড়িয়াখানা ঘোরানো যেতে পারে। এখানে প্রবেশ করার পর একটি ম্যাপ দেখতে পাবেন কোন প্রাণী ঠিক কোন জায়গায় অবস্থান করছে চিড়িয়াখানাতে এবং কোন প্রাণী কত মিটার দূরে আছে এবং কোন দিকে আছে সেটারও দিক নির্দেশ করা আছে। চিড়িয়াখানাতে প্রবেশ করার পর আপনি ডান দিক বা বাম দিক যে কোনো দিক থেকে ভ্রমণটা শুরু করতে পারেন, তবে ডান দিকে পাবেন শৌচালয় এবং প্রথমেই পাবেন রেস্টুরেন্ট। এটি চিড়িয়াখানার একমাত্র রেস্টুরেন্ট এবং এখানে সমস্ত রকম খাবারই পাওয়া যায়। এছাড়াও গোটা চিড়িয়াখানা জুড়েই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জল, আইসক্রিম এবং কোল্ড ড্রিঙ্কসের দোকান। চিড়িয়াখানাতে প্রবেশ করার পর সামনেই এবং গোটা চিড়িয়াখানা জুড়েই রয়েছে অনেক ফাঁকা জায়গা এবং বসার জায়গা, সেখানে বসে শীতকালের ঘরোয়া পিকনিকটাও সেরে নিতে পারেন। বাড়ি থেকে বা বাইরে থেকে আনা সমস্ত খাবারই এখানে বসে খেতে পারবেন, তবে প্লাস্টিক কোথাও ফেলবেন না, কারণ সিকিউরিটি দেখলে পেলে ফাইন করবে। আমরা চিড়িয়াখানা ভ্রমণটা বাম দিক থেকে শুরু করেছিলাম। বাম দিকে প্রথমেই আমরা দেখব শিম্পাঞ্জি এবং জেব্রা। প্রথমেই এরকম একটা কাঁচ ঘেরা বড় খাঁচা দেখতে পাবেন, এটা শিম্পাঞ্জি রাখার খাঁচা। চিড়িয়াখানার সংগ্রহে মোট 4টি শিম্পাঞ্জি রয়েছে এবং এদের নামও রাখা হয়েছে।
এই চারজনের নাম হলো বাবু, ছোট্টু, রানী এবং মোস্তান। প্রাইমেটোলজিস্টদের মতে পৃথিবীতে যত প্রজাতির প্রাণী রয়েছে তাদের মধ্যে জিনগতভাবে মানুষের ঘনিষ্ঠতম আত্মীয় হলো শিম্পাঞ্জি। মানুষ ও শিম্পাঞ্জির ডিএনএর প্রায় 98% একই রকম। এই শিম্পাঞ্জিগুলো আফ্রিকার ঘন অরণ্যে বসবাস করে। একটি পুরুষ শিম্পাঞ্জির ওজন প্রায় 40 থেকে 70 কেজি পর্যন্ত হতে পারে এবং এরা বাঁচে প্রায় 32 বছর। একটি মহিলা শিম্পাঞ্জির ওজন প্রায় 30 থেকে 50 কেজি পর্যন্ত হতে পারে এবং এরা বাঁচে প্রায় 39 বছর। শিম্পাঞ্জির খাঁচার পাশে এরকম একটা বসার জায়গা বা কংক্রিটে বাঁধানো জায়গা আছে। শীতকালে এখানে গ্রুপে এসে বা ছাত্রছাত্রীদের নিয়ে এসে এই জায়গাটায় বসিয়ে খাওয়া দাওয়াটা করিয়ে নেওয়া যেতে পারে। শিম্পাঞ্জিদের খাঁচার প্রায় উল্টো দিকেই রয়েছে জেব্রা। এগুলো হলো গ্রান্স জেব্রা। এদেরকে সাধারণত আফ্রিকা এবং দক্ষিণ সাহারায় পাওয়া যায়। এরা প্রধানত জলাশয়যুক্ত এলাকায় থাকতে ভালোবাসে। প্রতিটি জেব্রার গায়ে কালো সাদা ডোরা কাটা দাগগুলি পরস্পরের থেকে আলাদা। ঘাসই এদের প্রধান খাদ্য এবং এরাও বিপন্নপ্রায় প্রজাতি। এরপর ডান হাতে কাঁচের ঘরের মধ্যে দেখতে পাবেন লেমুর। এরা দক্ষিণ পশ্চিম মাদাগাস্কারের স্থানীয় প্রজাতি। ল্যাটিন শব্দ লেমাস থেকে লেমুর শব্দের উৎপত্তি, যার অর্থ ভূতের মতো। রাতের অন্ধকারে লেমুরের মুখে আলো ফেললে অনেকটা ভূতের মতো দেখায়, তাই এরকম নামকরণ। এই প্রাণীদের একটা মজার ব্যাপার হলো এরা সূর্যের দিকে মুখ করে পদ্মাসনে বসে রোদ পোহায়। এর পাশের খাঁচাতেই রয়েছে গ্রিন ইগুয়ানা। এরা সাধারণ গিরগিটির চেয়ে প্রায় 100 গুণ বড়। এদের মেক্সিকো, ব্রাজিল ইত্যাদি দেশে দেখতে পাওয়া যায়। প্রত্যেক প্রাণীদের খাঁচার পাশেই এরকম মজাদার তথ্য সম্বলিত বোর্ড দেওয়া আছে। এর পাশের খাঁচাতেই দেখুন আমেরিকান কড ঈগল। এরা উত্তর আমেরিকার স্থানীয় পাখি। আর তার পাশেই রয়েছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাইড লেমুর। এরাও মাদাগাস্কার দ্বীপপুঞ্জের স্থানীয় প্রাণী। এগুলো দেখে নিয়ে একটু এগিয়ে বাম দিকে এই রাস্তা ধরে এগিয়ে গেলে দেখতে পাবেন হিমালয়ের কালো ভাল্লুক। এদেরকে প্রধানত ভারত সহ ভুটান, নেপাল, চীন, পাকিস্তানের হিমালয়ে পাওয়া যায়। এদের গোটা শরীর কালো হলেও বুকে ছোট সাদা দাগ রয়েছে। এরা কিন্তু মানুষের মতোই সর্বভুক প্রাণী। এরা প্রায় 2 মিটার বা 6.5 ফুট পর্যন্ত লম্বা হতে পারে এবং একটি প্রাপ্তবয়স্ক পুরুষ ভাল্লুকের ওজন প্রায় 200 কেজি পর্যন্ত হতে পারে। এছাড়াও একটি প্রাপ্তবয়স্ক মহিলা ভাল্লুকের ওজন প্রায় 140 কেজি পর্যন্ত হয়। ভাল্লুকের বাসস্থানের পাশেই রয়েছে আইসক্রিম এবং কোল্ড ড্রিঙ্কসের দোকান। গোটা চিড়িয়াখানা জুড়েই এরকম পাকা ছাদযুক্ত সুন্দর বসার জায়গা রয়েছে। এরপর দেখে নিন কাশোয়ারি পাখি। এরা নিউগিনি এবং অস্ট্রেলিয়ার স্থানীয় পাখি। এরা কিন্তু উড়তে পারে না, তবে এরা প্রায় 40 থেকে 50 বছর বয়স পর্যন্ত বাঁচতে পারে। এই ধরনের যে কোনো জায়গাতে বসেই খাবার খেতে পারেন বা বিশ্রাম নিতে পারেন। এইগুলো দেখা হয়ে গেলে এই সোজা রাস্তা ধরে হেঁটে আমরা এরপর দেখব বিভিন্ন প্রজাতির হরিণ, হাঁস, ক্যাঙ্গারু, কুমির ইত্যাদি। চিড়িয়াখানার এই জায়গাতেও আবার একটি ম্যাপ দেওয়া আছে। কোন প্রাণী ঠিক কোন দিকে এবং কত দূরে আছে তা জানার জন্য এই ম্যাপের সাহায্য নিতে পারেন। এরপর বাম দিকে দেখলাম একটি জায়গাকে সবুজ কাগজ দিয়ে ঘেরা। তার মধ্যে কতগুলি হরিণ রয়েছে। হয়তো প্রজনন সংক্রান্ত কারণেই এই কাগজ ঘেরা রয়েছে। হাঁটতে হাঁটতে আমরা প্রায় পিছনের দিকে চলে এসেছি। এই জায়গাটাও খুব সুন্দর সাজানো গোছানো এবং এখানে খুব সুন্দর সুন্দর গাছ রয়েছে। এই জায়গাতেও অনেক বসার জায়গা এবং দূরে অনেক খাবার দোকানও আছে। আর এর ঠিক পাশেই রয়েছে মিষ্টি জলের কুমির। এদেরকে ভারত সহ শ্রীলঙ্কা এবং মায়ানমারেও দেখতে পাওয়া যায়। এরা নদী এবং জলা জায়গায় থাকতে পছন্দ করে। মিষ্টি জলের কুমিরও বিলুপ্তপ্রায় প্রজাতির মধ্যেই পড়ছে। কুমিরের বাসস্থানের পাশেই রয়েছে বিভিন্ন প্রজাতির হাঁস। এখানে প্রায় 12 রকম প্রজাতির হাঁস রয়েছে, যেমন কল ডাক, এম্পেরার ঘুষ, মিউট সোয়ান, উড ডাক প্রভৃতি। তবে জালটা এতটাই ঘন যে ভিতরে থাকা প্রাণীদের ভিডিও ভালো করে তোলা যাচ্ছে না। যে পথে গিয়েছিলাম আবার ওই একই পথে ফিরে প্রথমেই দেখব চিতল হরিণ। এই প্রাণীকে হিমালয়ের পাদদেশে জঙ্গলে এবং শ্রীলঙ্কায় পাওয়া যায়। এরা দলগতভাবে বসবাস করে। মজার বিষয় হলো শুধুমাত্র পুরুষ হরিণের শিং থাকে এবং সেই শিং প্রতি বছর খসে পড়ে
এবং পুনরায় গজায়। এরপরে দেখবেন সম্বর হরিণ। এদেরকে ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল, থাইল্যান্ড এবং চীনে পাওয়া যায়। এদের 3 থেকে 4টি শাখা প্রশাখাযুক্ত শিং রয়েছে এবং এরা নিশাচর প্রাণী। এরা ভয় পেলে উচ্চস্বরে চেঁচায় এবং এরা দক্ষ সাঁতারু। এর পাশে হরিণের মতো যে ছোট্ট প্রাণীটি রয়েছে সেটি হলো কাকর। এদেরকে প্রায় সমগ্র ভারতবর্ষে দেখতে পাওয়া যায়। মজার ব্যাপার হলো দূর থেকে এদের ডাককে কুকুরের ডাকের মতো শোনায়। এর পাশের খাঁচাতেই দেখুন কৃষ্ণসার হরিণ। এটি ভারতবর্ষেরই একটি স্থানীয় প্রজাতি। এদের শরীরে 2 রকমের রং থাকে, উপরের শরীরটা বাদামি এবং বাকি অংশ সাদা। এরা বিভিন্ন ধরনের ঘাস খায়। এদের গড় আয়ু হয় 10 থেকে 15 বছর। এর পাশের খাঁচাতেই রয়েছে মণিপুরি নাচুনে হরিণ। একটু এগিয়ে এসে ডান দিকে দেখে নিন ইস্টার্ন গে ক্যাঙ্গারু। এটি মূলত অস্ট্রেলিয়ার স্থানীয় প্রাণী। এই প্রাণী বিকাল থেকে ভোর অবধি সক্রিয় থাকে। দিনের বেলায় এরা গাছের ছায়ায় আশ্রয় নেয়। প্রধানত তৃণভোজী। এদের পা খুব শক্তিশালী। প্রায় 35 মাইল প্রতি ঘন্টা গতিবেগে এরা ছুটতে পারে। মজার ব্যাপার হলো এক লাফে এরা প্রায় 25 ফিট দূরত্ব অতিক্রম করে এবং লাফিয়ে 6 ফুট উচ্চতা পর্যন্ত লাফাতে পারে। আরেকটি বিষয় হলো অরণ্যে এরা 7 থেকে 10 বছর পর্যন্ত বাঁচে, কিন্তু সংরক্ষিত অবস্থায় 20 বছর পর্যন্ত বাঁচতে পারে। আরও একটু এগিয়ে আসার পর বাম দিকে পাবেন সরীসৃপ ভবন বা রেপটাইল হাউস। আর এই ভবনের উল্টো দিকে আরও একটি বড় জায়গায় মিষ্টি জলের কুমিরকে সংরক্ষিত করে রাখা হয়েছে। আমি অনেকক্ষণ অপেক্ষা করার পরও এদের দেখা না পেয়ে প্রবেশ করলাম সরীসৃপ ভবনে। সকলেই জানেন যে যারা বুকে ভর দিয়ে হেঁটে চলে তাদের সরীসৃপ বলে। আর এই ভবনে সাপ সহ প্রায় 20 প্রকারের সরীসৃপ রয়েছে। প্রবেশ করার পর প্রথমেই দেখতে পাবেন ইয়েলো মনিটর লিজার্ড। লিজার্ড হলো টিকটিকি বা সাপ ব্যতীত অন্যান্য সমস্ত স্কোয়ামেট সরীসৃপের সাধারণ নাম। ওই যে কাঠের গুঁড়ির ভিতর থেকে মুখ বাড়িয়ে আছে। এদের প্রায় 7,000টি প্রজাতি রয়েছে এবং এদেরকে ভারত, পাকিস্তান, বাংলাদেশে দেখতে পাওয়া যায়। এর পাশের খাঁচাতেই রয়েছে কেউটে সাপ। এদেরকে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, চীন, মায়ানমার ইত্যাদি দেশে দেখতে পাওয়া যায়। পাশের খাঁচাতেই রয়েছে চন্দ্রবোরা সাপ। এদেরকে ভারতীয় উপমহাদেশ এবং চীনে দেখতে পাওয়া যায়। এদের ব্যাপারে একটা মজার বিষয় হলো এরা নিশাচর এবং গাছে চড়তে সক্ষম। পাশের ঘরেই রয়েছে পাইথন সাপ। বোর্ডটি লক্ষ্য করুন, একটি পাইথন সাপকে 1 বছরের জন্য দত্তক নিয়েছেন মৈত্রী দাস নামক একজন মহিলা। আপনারাও চাইলে চিড়িয়াখানার যে কোনো প্রাণীকে 1 বছর, 2 বছর বা তারও বেশি সময় ধরে দত্তক নিতে পারেন। পাশের ঘরেই রয়েছে কিং কোবরা সাপ। সাপটি তার জন্য তৈরি ঘরের মধ্যে গুটিসুটি মেরে বিশ্রাম নিচ্ছে। ঠিক এর পাশের ঘরেই রয়েছে ব্যান্ডেড ক্রেট বা শাখামুটি সাপ। এবং এর পাশের ঘরেই দেখে নিন লাউডগা সাপ। লাউডগা সাপগুলিকে কিন্তু একটু কষ্ট করে খুঁজে নিতে হবে। ওই যে দেখুন লতানো গাছে লতার মতোই শুয়ে আছে। ঠিক এর পাশের ঘরেই রয়েছে গোসাপ এবং তার পাশের ঘরে রয়েছে হলুদ অ্যানাকোন্ডা সাপ। এবার দেখুন গোটা সরীসৃপ ভবনটাকে ভিতর থেকে ঠিক কেমন দেখতে লাগে। রেপটাইল হাউস থেকে বেরিয়ে আবার আমরা বাম দিক থেকে হাঁটা শুরু করব। বাম দিক থেকে কিছুটা হেঁটে এগিয়ে গিয়ে প্রথমেই দেখব ইয়েলো অ্যানাকোন্ডা সাপ বাম হাতে, আর ডান হাতে দেখতে পাবো নকটুর্নাল হাউস বা নিশাচর প্রাণীদের ঘর। এখন প্রথমেই বাম দিকে দেখে নেব ইয়েলো অ্যানাকোন্ডা সাপ। খুব সুন্দর দেখতে সাপগুলোকে। এরা দক্ষিণ আমেরিকার একটি স্থানীয় প্রজাতি। এরা বিশ্বের বৃহত্তম সাপগুলির একটি। আর ঠিক এর পাশেই দেওয়া একটি বোর্ডে দেখে নিতে পারেন বিভিন্ন প্রকার অ্যানাকোন্ডা সাপ আমেরিকার কোন কোন অঞ্চলে বসবাস করে। আর এর সামনেও এরকম সুন্দর বিশ্রাম ঘর রয়েছে। আর এর ডান দিকে এরকম একটি বড় পেঁচা তৈরি করা আছে। আর তার পিছনে রয়েছে নকটুর্নাল হাউস অর্থাৎ নিশাচর প্রাণীদের ঘর। এখানে প্রবেশ করলে দেখতে পাবেন 4টি আলাদা আলাদা ঘরে পেঁচা সহ 4 ধরনের নিশাচর পাখিকে অন্ধকারাচ্ছন্ন কাচের ঘরে রাখা হয়েছে। প্রতিটি পাখির নাম এবং তার বর্ণনাও দেওয়া রয়েছে বোর্ডে। অর্থাৎ যে প্রাণী প্রকৃতিতে ন্যাচারালি যেভাবে থাকতে অভ্যস্ত ঠিক সেরকমই কৃত্রিম পরিবেশ সৃষ্টি করে তাদেরকে এই চিড়িয়াখানায় রাখা হয়েছে। আর বর্ষাকালে গোটা চিড়িয়াখানার পরিবেশটাকে অসাধারণ সুন্দর লাগছে। একটু এগিয়ে এসে বাম হাতে দেখতে পাবেন ভারতীয় একশৃঙ্গ গন্ডার। অনেকক্ষণ অপেক্ষা করার পরেও গন্ডারের দেখা কিন্তু পেলাম না। গোটা চিড়িয়াখানা জুড়েই বিভিন্ন প্রজাতির কয়েক হাজার গাছ রয়েছে। আর এই বর্ষাকালে তারা
প্রাণবন্ত ও সজীব হয়ে ওঠে। সোজা একটুখানি এগিয়ে আসার পর আমরা দেখব লেপার্ড বা চিতাবাঘ। সমগ্র ভারতবর্ষেই এদেরকে দেখতে পাওয়া যায়। এরা কিন্তু একাকী থাকতেই পছন্দ করে এবং এরা নিশাচর প্রাণী। আবাসস্থল ধ্বংস, শিকারের অভাব আর চোরা শিকারের ফলে পৃথিবী থেকে এই প্রজাতিটি আশঙ্কাজনকভাবে কমে আসছে। আর একটা জিনিস লক্ষ্য করলাম, মাটি থেকে প্রায় 50 ফুট উঁচু করে খাঁচা বাঁধা হয়েছে। আর এর ঠিক উল্টো দিকে একটি ঘেরা জায়গায় খুব সুন্দরভাবে চিড়িয়াখানার ইতিহাস এবং যে ঘর এবং খাঁচাগুলো রয়েছে সেগুলোর ইতিহাস, এছাড়াও চিড়িয়াখানার প্রথম বাঙালি সুপারিনটেনডেন্ট রাম ব্রহ্ম স্যান্যালের চিত্রসহ তার জীবন বৃত্তান্ত দেয়া রয়েছে। আজকের এই চিড়িয়াখানা গড়ে ওঠার পিছনে তার যে অবদান সেগুলো ইংরাজি এবং বাংলাতে লেখা রয়েছে। আপনারা সময় নিয়ে এগুলো পড়তে পারেন। এগুলো পড়লে চিড়িয়াখানার সমগ্র ইতিহাস জানা যাবে। এখন বাম দিকে যে সাদা রঙের বাড়িটি দেখতে পাচ্ছেন তার বাম পাশে রয়েছে সাদা বাঘ এবং তার পাশে রয়েছে বেঙ্গল টাইগার। এবং এই সাদা রঙের বিল্ডিংটি হলো নেচার ইনফরমেশন সেন্টার। এবং চিড়িয়াখানার কোনো প্রাণীকে অ্যাডপ্ট করতে চাইলে স্ক্রিনে দেওয়া দুটি নাম্বারে যোগাযোগ করতে পারেন। এখন দেখে নিন হোয়াইট টাইগার বা সাদা বাঘ। এই বাঘগুলি এক ধরনের বেঙ্গল টাইগার যার শরীরের বর্ণ সাদা। এই ধরনের বাঘগুলিকে ভারতের মধ্যপ্রদেশ, আসাম, পশ্চিমবঙ্গ, বিহারে দেখতে পাওয়া যায়। একটা সাদা বাঘের ওজন প্রায় 250 কেজি পর্যন্ত হতে পারে এবং এদের দৈর্ঘ্য 3 মিটার পর্যন্ত হতে পারে। জেব্রার মতোই সাদা বাঘের সাদা কালো দাগগুলো অনন্য হয়ে থাকে। ভারতবর্ষে মোট 100টি সাদা বাঘ রয়েছে, যার মধ্যে ওড়িশা রাজ্যের নন্দনকানন চিড়িয়াখানাতে 34টি সাদা বাঘ রয়েছে। এর পাশে রয়েছে বেঙ্গল টাইগার। এই রকম প্রায় 5টি খাঁচায় 5 থেকে 6টি বাঘ রয়েছে, কিন্তু আমার দুর্ভাগ্য অনেকক্ষণ অপেক্ষা করার পরও একটি বাঘেরও দেখা পাইনি। এই রাস্তা দিয়ে এগিয়ে বাম দিকে একটা ব্রিজ পেরিয়ে আমরা জিরাফ দেখতে যাব। আর এই লোহার ব্রিজের চারপাশটা খুবই সুন্দর। এর নিচ থেকে একটা বৃহৎ জলাশয় রয়েছে, যেটাতে শীতকালে প্রচুর পরিযায়ী পাখি আসে। যদিও ইদানিংকালে এই পরিযায়ী পাখি আসাতে একটু ভাঁটা পড়েছে। আর ব্রিজের ঠিক নিচে মুখ বাড়িয়ে দেখতে পাবেন জলে প্রচুর মাছ ভেসে বেড়াচ্ছে। যদি কোনো খাবার বা বিস্কুট ছুঁড়ে দেন তাহলে এরা তা মহানন্দে খেয়ে নেবে। এখানে রয়েছে বেশ কতকগুলি রিকুলেটেড জিরাফ। পৃথিবীর সবচাইতে লম্বা প্রাণী হলো জিরাফ। একটি জিরাফ দৈর্ঘ্যে প্রায় 19 ফুট পর্যন্ত লম্বা হতে পারে এবং এরা ঘন্টায় 56 কিমি গতিবেগে দৌড়তে পারে। মজার বিষয় হলো জিরাফের জিভ এত লম্বা যে নিজের কান পরিষ্কারের জন্য জিরাফ প্রায় 21 ইঞ্চি লম্বা জিভ ব্যবহার করে। বন্য অবস্থায় এরা প্রায় 25 বছর পর্যন্ত বাঁচে এবং বন্দি অবস্থায় এরা প্রায় 40 বছর পর্যন্ত বাঁচতে পারে। কিন্তু দুঃখের বিষয় হলো জিরাফগুলি বাড়ি থেকে বাইরে বেরোয়নি। জিরাফগুলি যে বাড়িতে রয়েছে তার নাম হলো এজরা হাউস। মিস্টার ডেভিড এজরা চিড়িয়াখানায় 2টি জিরাফ দান করেন এবং তাদের রাখার জন্য 1877 সালে এই বাড়িটি তৈরি হয়। তার নাম অনুসারে এই বাড়িটির নাম রাখা হয় এজরা হাউস। জিরাফ দেখা হয়ে গেলে আপনাদের ব্রিজ পেরিয়েই ফিরতে হবে। ফেরার পথে বাম দিকে দেখে নিতে পারেন অনেকগুলি কচ্ছপ। এরপর আমরা বিভিন্ন ধরনের পাখি দেখব, যেমন এখানে এই পাখিটি মাছ খেতে ব্যস্ত। ঠিক এর পাশেই দেখতে পাবেন গ্রেট গ্রিন ম্যাকাও পাখি এবং উপভোগ করতে পারবেন এদের ডাক। ঠিক এর পাশেই রয়েছে বিভিন্ন প্রকারের হাঁস, যেমন ব্ল্যাক সোয়ান, কানাডার হংস ইত্যাদি। এর আশপাশটা জুড়ে প্রচুর ধরনের পাখি রয়েছে। আশপাশটা পুরোটা ঘুরে দেখে নিন। এগুলো গ্রে প্যারট। এগুলো মধ্য পশ্চিম আফ্রিকায় পাওয়া যায়।
এদের আওয়াজগুলো উপভোগ করুন। এছাড়াও চিড়িয়াখানাতে একটি মুক্ত জায়গায় খোলা আকাশের নিচে কয়েকটি বাঘ রাখা হয়েছে, কিন্তু এই বাঘেরও আমি দেখা পাইনি। ময়মনসিংহের রাজা সূর্যকান্ত আচার্যের অবদান ছিল এই চিড়িয়াখানা প্রতিষ্ঠার পিছনে, তাই খোলা আকাশের এই বাঘের ঘেরের নামকরণ করা হয়েছে ময়মনসিংহ ঘের। এরপরে চলে আসুন হাতি দেখতে। চিড়িয়াখানার সংগ্রহে যে হাতি রয়েছে সেই এশিয়ান হাতিটি ভারতসহ নেপাল, বাংলাদেশ, ভুটান, মায়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া এবং চীনেও দেখতে পাওয়া যায়। একটি হাতি প্রতিদিন প্রায় 150 কেজি ঘাস বা উদ্ভিদ জাতীয় পদার্থ খায়। এদের গড় উচ্চতা হয় প্রায় 10 ফুট এবং ওজন হয় 5000 কেজির মতো। হাতিগুলি অনেকটা দূরে থাকায় এবং কাছে না আসায় ঠিকমতো ভিডিও করতে পারলাম না। হাতি দেখা হয়ে গেলে এই রাস্তা দিয়ে এগিয়ে গিয়ে একটা বড় খাঁচাতে অনেকগুলো পাখি দেখবো একসাথে। আর এর পাশেই রয়েছে কোল্ড ড্রিঙ্কস এবং আইসক্রিমের দোকান, আর তার পাশে রয়েছে একটি গাছ বিক্রির দোকান। দোকানটিতে বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে, আপনারা চাইলে এখান থেকে গাছ সংগ্রহ করতে পারেন। আর একটু এগিয়ে এসে এর ঠিক বাম দিকে রয়েছে মহিলা শৌচালয়। তারপর দেখে নিন বিভিন্ন প্রকারের ম্যাকাও জাতীয় পাখি। পাশেই এর বিভিন্ন প্রজাতির ছবি এবং তাদের বর্ণনা দেওয়া রয়েছে। এটি তোতা পাখিরই একটি শ্রেণী, যা লম্বা লেজযুক্ত এবং খুবই রঙিন হয়। পুরো চিড়িয়াখানা ঘুরতে গেলে একটা গোটা দিন লাগবে। এই উপস্থাপনায় আমি অনেক প্রাণীকেই দেখাতে পারলাম না, তাহলে ভিডিও আরও অনেক লম্বা হয়ে যেত। শীতের শুরুতে এই নিয়ে আরও একটা ভিডিও বানাবো। আর এর উল্টো দিকে দেখে নিন কাকাতুয়া জাতীয় বিভিন্ন পাখি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন এর পরের কোন জায়গা আপনারা দেখতে চান। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো ভ্রমণে, অন্য কোনো স্থানে।